অফিসে হঠাৎ অডিট এসে যাওয়ায় বেরোতে একটু দেরি হয়ে গেল। বাবা বারবার ফোন করে বলেছিল, বাবু দেখিস রাতে শেষ ট্রেনটা যেন মিস করিস না, তাহলে কিন্তু মুশকিলে পড়বি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি টাইমেই বাড়ি চলে আসব। ক্যান্টিনে ঠান্ডা চাটা শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে দেখলাম প্ল্যাটফর্ম একেবারে খালি। প্ল্যাটফর্মের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। স্টেশনের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 12:45। এই রুটের শেষ ট্রেন রাত 12:55, মানে এখনও 10 মিনিট বাকি। আমি স্টেশনের বাঁধানো বসবার জায়গায় একটুখানি বসলাম। বাড়ি ফিরতে এত রাত কখনো হয়নি, এই শেষ ট্রেনটাও ধরিনি আগে কখনো। বসে বসে চারিদিকে তাকিয়ে দেখতে থাকলাম রাতের বেলার শুনশান নিস্তব্ধ স্টেশনটাকে। একটা স্টেশন যে এতটা নিঃশব্দ হতে পারে সেটাই রাতের ট্রেনে এই অজপাড়া গাইড স্টেশনে না আসলে বোঝা বড় মুশকিল। সারাদিনের পরিশ্রমে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, এমন সময় শুনতে পেলাম ট্রেনের হুইসেলের শব্দ। ট্রেন এসে গেছে, ফাঁকা ট্রেন। আমি গিয়ে কামরায় উঠে জানালার ধারে একটা সিটে বসলাম। যাত্রী বলতে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে 3-4 জন মানুষ। ট্রেনটা ছাড়তেই স্টেশনের আলো পেছনে সরে গেল। সামনের অন্ধকারটা যেন গা ছমছমে একটা পর্দা টেনে দিল। চাকার ধাতব শব্দের মধ্যে নিজের নিঃশ্বাসটাই বড় শোনা যাচ্ছিল। প্রথম দুটো স্টেশন পর্যন্ত 6-7 জন লোক ছিল। এমনিতেই রাতে শেষ ট্রেনে কথাবার্তা কম, সবাই যেন দ্রুত নিজেদের বাড়ি ফিরতে চায়। তৃতীয় স্টেশনে আসতেই প্রায় সবাই নেমে গেল। কামরায় তখন আমি আর এক কোণে গুটিসুটি মেরে বসে থাকা এক বৃদ্ধ। ট্রেনটা আবার চলতে শুরু করলো। পরের স্টেশন আসতেই সেই বৃদ্ধটিও নেমে গেল। এইবারে কামরাটা একেবারে খালি। খালি কামরার ফাঁকা শব্দটা আলাদা, হালকা ঝিনঝিনে। ট্রেন একটা লম্বা ব্রিজে উঠতেই চারপাশে কুয়াশার মতো আর্দ্রতা ঢেকে এলো। কাছে মুখ এনে বাইরের অন্ধকারে তাকিয়েছিলাম। ট্রেনটা পরবর্তী স্টেশনে থামতেই একজন মাত্র ভদ্রলোক উঠল। লম্বা চওড়া চেহারা নয়, কিন্তু গড়নটা টানটান। হাফ হাতা জামা, কালো প্যান্ট, পিঠে একটা পিঠ ব্যাগ। লোকটা এসে আমার ঠিক সামনের চেয়ারে বসলো। ছিমছাম একটা সাবান বা আতরের গন্ধ পেলাম, অনেক পুরনো দিনের। আজকাল এই গন্ধ খুব একটা পাওয়া যায় না। আলোর টিমটিমে ঝিলিকে তার মুখটা একটু ফ্যাকাশে লাগছিল। চোখ দুটো গভীর, তাকালে মনে হয় অনেকটা ভেতর পর্যন্ত টেনে নিচ্ছে। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাসলেন, অবাক করা শান্ত একটা হাসি। আমি বললাম, অনেক দূর যাবেন? হ্যাঁ, ওই যতটা দূরে গেলে কেউ আর খোঁজ করে না। অদ্ভুত উত্তর। আমি হেসে উড়িয়ে দিতে গেলাম, কিন্তু গলার মধ্যে ঠান্ডা একটা রেখা বয়ে গেল। এই লাইনেই উঠি, এই লাইনে নামিও। বাইরে অন্ধকারের ভেতর দিয়ে দুটো ছায়া পেছনে সরে গেল। রেললাইনের খুঁটি। হঠাৎ উনি বলে উঠলেন, তোমার কাছে জল আছে? জলের বোতলটা এগিয়ে দিলাম। তিনি বোতলটা নিয়ে ঠোঁটে ছোঁয়ালেন, তারপর ঢকঢক করে প্রায় অর্ধেক বোতল জল পান করলেন। তারপর তিনি বোতলটা আমাকে ফিরিয়ে দিয়ে বললেন, পিপাসা শরীরের নয়, পিপাসা জাগে মনে, 10 বছর আগের পিপাসা। লোকটার কথাবার্তা বড্ড অদ্ভুত ধরনের। আমি একটু অবাকই হলাম। ভাবলাম মাথায় ছিট আছে নাকি। 10 বছর আগে ঠিক এই ট্রেনে, এই শেষ ট্রেনে ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম। ওরা ছিল 3 জন। এসে আমার ব্যাগটা ধরে টানতে থাকলো, তারপর কেড়ে নিল আমার মোবাইল, টাকা পয়সা সব। আমি লড়াই করতে গেলাম, কিন্তু 3 জনের সঙ্গে পেরে উঠলাম না। ওরা আমাকে ঠেলে ফেলে দিল ট্রেনের কামরা থেকে, এই কামরা থেকেই।
আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় আমি দেখাই না, ভয় দেখাতে যাব কেন? নিজের যন্ত্রণা নিয়েই আমি আসি, যন্ত্রণা নিয়েই ফিরে যাই, কিন্তু মুক্তি হয় না। এরপর দুজনেই চুপচাপ বসে রইলাম। ট্রেনের আলো একবার কমে আবার বেড়ে গেল। কাচের দিকে অসাবধানেই চোখ গেল। কালো কাচের গায়ে আমার ছায়া পড়ছে ঠিকই, কিন্তু আমার সামনে বসে থাকা মানুষটার কোনো ছায়া কাচের ওপরে পড়ছে না। আমার গলাটা শুকিয়ে গেল। প্রশ্নটা অবলীলাক্রমেই বেরিয়ে গেল, আপনার নাম? সৌম্য মজুমদার। আমার বাড়ি গোপালনগরে। আমার নিজের বলতে শুধু আমার মা আছেন বাড়িতে। আজও অপেক্ষা করে আছে আমার বাড়ি ফেরার। আমার দেহটা পাওয়া গিয়েছিল, কিন্তু কেউ চিনতে পারেনি। বেওয়ারিশ লাশ হিসেবে ডোমের হাতে তুলে দিয়েছিল। আমার মা জানে না যে আমি আর ফিরবো না কোনোদিনও। আমার সামনে যে বসে আছে সে যে মানুষ নয় তা আমি বুঝে গেছি। আমার সামনে বসে আছে আজ থেকে 10 বছর আগে মারা যাওয়া এক আত্মা। ভয়ে আমার সারাটা শরীর কাঁপতে থাকলো, কিন্তু তবুও ভয় জড়ানো গলায় বললাম, কি করলে তুমি মুক্তি পাবে? ওই যে বললাম, আমার অভাগিনী মা আজও আমার অপেক্ষায় বসে আছে। সে রোজ আমার ফিরে আসার অপেক্ষা করতে থাকে। তার অপেক্ষা আমাকে মুক্তি দিচ্ছে না। তুমি আমার বাড়িতে গিয়ে আমার অভাগিনী মাকে আমার মৃত্যুর খবরটা দিতে পারবে? তাহলে মা হয়তো কষ্ট পাবে, কিন্তু তার মিথ্যে অপেক্ষা শেষ হবে। সত্যি নির্মম হলেও তা সত্যি, সেটা মেনে নেওয়াই ভালো। আমার মা যদি আমার ফেরার অপেক্ষা ছেড়ে দেয় তাহলে আমি মুক্তি পাব। এরপরেই হঠাৎ দেখলাম সে যেন উধাও হয়ে গেল চোখের নিমেষে। সামনের সিটটা খালি, কামরাময় একটা গা ছমছমে শূন্যতা। বাইরের হাওয়ায় কোথায় যেন একরত্তি আতরের গন্ধটা মিলিয়ে গেল। পরদিন সকালবেলায় গেলাম তার বাড়ি। খুঁজে পেতে অসুবিধাই হচ্ছিল। নাম বললে অনেকেই চিনতে পারছিল না। বাড়িটা দেখেই বোঝা যায় কি নিদারুণ দৈন্যতা তাকে ঘিরে ধরেছে। চারিপাশে শ্যাওলা আর আগাছার ঝোপ। আমি দেরি না করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকেই দেখলাম খাটের ওপরে শুয়ে আছে এক বৃদ্ধা। আমি তার কাছে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও তার ছেলের মৃত্যু সংবাদটা তাকে দিলাম। সবটা বলবার পরে দেখলাম বৃদ্ধার চোখের দুধার দিয়ে জলের ধারা বেয়ে নামলো। আমার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঘরের বাইরে বেরিয়ে এলাম। বেরিয়েই দেখলাম একজন বয়স্ক লোক হাতে খাবারের থালা নিয়ে ঘরের ভেতরের দিকেই যাচ্ছিল। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, আপনি কে? আপনাকে তো আগে কোনোদিনও দেখিনি। আমি সৌম্যর বন্ধু। সৌম্যর বন্ধু? কিন্তু সৌম্য মারা গেছে। সেই খবরটাই আমি ওর মাকে দিতে এসেছিলাম। সৌম্য মারা গেছে? কিন্তু এত বছর বাদে? আমি আর তাকে কি করে বলবো যে কাল রাতে সৌম্যর আত্মার সঙ্গে আমার দেখা হয়েছিল। সে তার মৃত্যুর খবর তার মাকে দিতে বলেছে আমাকে, তার মুক্তির জন্য। সেই কথা তো আর কাউকে বলা যায় না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি। আর তাছাড়া আমি এখানে ছিলামও না। আপনি এ খাবার বুঝি মাসিমার জন্যই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, বেচারি নিজের বলতে তো আর কেউ নেই। আমি দুবেলা দুটো ভাত দিয়ে যাই। এনাকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। বাড়িতে আমার মা আছে, ইনি না হয় আমার বড় মা হয়েই থাকবেন। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তাহলে তাই করো বাবা। ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবে। সামনে তাকিয়ে দেখলাম হঠাৎ যেন একটা শরীরী অবয়ব ফুটে উঠছে। সেটা পরিষ্কার হতেই তাকে চিনতে পারলাম। আমার দিকে প্রথমে হাত জোর করে আমাকে প্রণাম জানালো, তারপর বিদায় জানিয়ে আবার মিলিয়ে গেল কোথায়। বুঝলাম ও আর ফিরবে না কোনোদিনও। ও চলে গেল অনন্ত লোকে, না ফেরবার দেশে, চিরকালের জন্য।